সরে সরে বসবে। ওনারা দিচ্ছে নমস্কার বন্ধুরা, ফিরে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা হবে একটু অন্যরকম। দেখতেই পাচ্ছেন আমরা কোথাও একটা যাচ্ছি। তো আজকে আমাদের ব্লগটা হবে পুরোপুরি একটা ট্র্যাভেল ব্লগ। তো আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব 6 দিন 5 রাত্রে পুরী ভ্রমণের একটা ডায়েরি। তো আমরা যেমনভাবে এই কদিনে পুরীটা ঘুরলাম, অলমোস্ট সব জায়গায় আমরা ঘুরেছি, তো সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরব। তবে আগেই বলে রাখি, যারা ডিসেম্বর মাসে বা জানুয়ারির মধ্যে যাবেন, এটা কিন্তু একদম পিক সিজন, ফলে সব কিছুর দাম কিন্তু যথেষ্ট হাই, সেটা হোটেল থেকে শুরু করে গাড়ি সব কিছু। তো গিয়ে কিন্তু প্রচুর দামাদামি করতে হবে, না হলে কিন্তু মুশকিলে পড়বেন। তো আমরা ট্রেনের টিকিট কেটেছিলাম, কিন্তু যেহেতু ক্যান্সেল হয়ে গেছিলো হঠাৎ করেই, তো সেজন্য আমাদের আবার এমার্জেন্সিতে বাস বুকিং করতে হয়। আমরা শ্যামলীর বাস বুকিং করেছিলাম, করে আমরা চলে গেছিলাম আমাদের ধর্মতলা বাস স্ট্যান্ডে। আমাদের 24 তারিখ রাত 8:15 বাস ছিল ধর্মতলা থেকে। তো ওখান থেকে আমরা বাস নিয়ে নিলাম। তারপরে আমাদের বাস একেবারে অন টাইমে ছেড়েছে। ছেড়ে আমাদের পুরীতে পৌঁছানোর কথা ছিল 6টায়, বাট ওটা কিন্তু একদম বিফোর টাইম পৌঁছেছে, মানে 5টায়। মেনলি ভুবনেশ্বরই 1 ঘন্টা দাঁড়িয়েছিল, আর তার আগে তো 2-3টে স্টপেজ ওরা দিয়েছিল, যারা ওয়াশরুম গেছে বা খাওয়া দাওয়া ইত্যাদি। বাস স্ট্যান্ডে নেমে আমরা এখান থেকে একটা অটো হায়ার করেছিলাম, করে আমাদের আগে থাকতে হোটেল বুক করা ছিল, হোটেল কেদারনাথ ধাম, যেটা ছিল কাকাতুয়া হোটেলের একদমই কাছে। তো আমরা ওখানেই চলে যাব। হোটেলে ঢুকেই আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিলাম বাজার করতে, এবং বাজারটা আমাদের হোটেল থেকে পায়ে হাঁটা পথে 2 থেকে 3 মিনিটের ডিস্টেন্স ছিল। আর আমরা যেহেতু নিজেরাই রান্না করে খেয়েছিলাম, ফলে আমরা আমাদের মানে মার্কেটিং এখান থেকেই করেছিলাম। এই বাজারের সমস্ত কিছু, মাছ, মাংস, ফল, শাক, সবজি, দশকর্মা, সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল ছিল। আর দেবাশিসের এই সয়াবিনটা খুব পছন্দ হয়েছিল, যেটা কিন্তু মোটেই খেতে ভালো ছিল। এরপরে আমরা আমাদের হোটেলটা ঘুরে দেখাবো। এটা হলো আমাদের কেদারনাথ ধামের ফ্ল্যাটটা। এখানে সব কিছু ফ্ল্যাট সিস্টেম। আমাদের ফ্ল্যাট নাম্বার ছিল 7, যেখানে ছিল 2টো বেডরুম, একটা কিচেন আর একটা বড় ডাইনিং রুম, আর সাথে 2টো বাথরুম। তো ঢুকেই দেখতে পাচ্ছেন মা কাকিমারা সবাই খাচ্ছে, কারণ আমাদের আবার বেরোনোর ছিল। তো আমি চট করে দেখিয়ে দেবো আপনাদের আমাদের পুরো রুমগুলো। তো সবার আগে যে রুমটা দেখাবো, এটা হচ্ছে প্রথম বেডরুম। এখানে মা কাকিমারা সবাই ছিল, সাথে ছিল একটা ইন্ডিয়ান স্টাইল বাথরুম। কিন্তু হ্যাঁ, এই বাথরুমটা গিজার ছিল না, ফলে এখানে হাত পা ধোয়ার জন্য ঠিক আছে, বা গরমকালে ঠিক আছে, কিন্তু শীতকালে কিন্তু মোটেই স্নান করার জন্য উপযুক্ত নয়। তারপর এখান থেকে বেরিয়ে একটা বড় ফ্রিজ ছিল, অ্যাকোয়াগার্ড ছিল, আর এটা হলো আমাদের রান্নাঘর। দেখুন, খুব ওয়েল মেনটেন রান্নাঘর, এবং এখানে চিমনি থেকে শুরু করে সমস্ত কিছুরই ব্যবস্থা ছিল। আর সবথেকে ভালো কথা, যখনই আমাদের কোনো বাসনপত্র লাগছিলো আমরা বললেই কিন্তু ওরা দিচ্ছিল। এটা ছিল একটা কমন বাথরুম, এটা যথেষ্ট বড় একটা বাথরুম ছিল, এখানে গিজার ছিল। তারপর এই একটা বেডরুম, এবং প্রত্যেকটা বেডরুমে এসি ছিল, চাইলে এসির ইউজ করা যেতেই পারে, এবং হ্যাঁ, এবং রুমগুলো কিন্তু খোলামেলা ছিল। এরপর দেরি না করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গাড়ি বুক করে। ডে 1-এ আমাদের 10টা জায়গা দেখার ছিল, কিন্তু প্রচুর দামাদামি করতে হয়েছিল। তো আমাদের 10টা সাইট সিন, যদি টোটোয় যেতাম 500 টাকা, অটো আমাদের কিন্তু 800 টাকা নিয়েছিল। তো প্রথমে আমরা গেলাম পুরীর মোহনা দেখতে। এটা কিন্তু বর্ষাকালে দেখতে খুব সুন্দর লাগবে, কিন্তু শীতকালে এখানে তেমন কিছু দেখার ছিল না। এরপর দেরি না করে চলে গেছিলাম আমরা ওমকারেশ্বর মন্দিরে। তো ওমকারেশ্বর মন্দিরে যাওয়ার আগে আমাদের ইচ্ছা ছিল বিপত্তারিণী মন্দিরে যাব, কিন্তু যেহেতু মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো, তাই দেখতে পারিনি। তো এইভাবে কিছুক্ষণ এখানে সময় কাটানোর পর এখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম গুপ্ত বৃন্দাবনে। এটা কিন্তু একদম বৃন্দাবনের আদলেই তৈরি, নানা রকম কারুকার্য মূর্তি, যেটা বৃন্দাবনকে খুব ভালোভাবে ব্যাখ্যা করছিল। এরপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম
শঙ্করেশ্বর মন্দিরে। এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা, আমাদের খুব ভালোও লেগেছিল। তো পার্কিং সব জায়গায় ছিল, আমাদের কিন্তু হ্যাঁ বলে রাখি কোনো জায়গায় পার্কিং লাগেনি। তো আপনারা সবাই জানেন যে জগন্নাথ দেবের মাসির বাড়ি এখন বন্ধ, তো এটা দূরে আর একটা মাসির বাড়ি ছিল, ওখানে আমরা গেছিলাম। ওখান থেকে বেরিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আমাদের সোনার গৌরাঙ্গ মন্দির, হনুমান মন্দির এবং জগন্নাথ দেবের শ্বশুরবাড়ি দেখার জন্য। এটা হলো জগন্নাথ দেবের শ্বশুরবাড়ি। এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম সোনার গৌরাঙ্গ মন্দিরে, সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে গেছিলাম হনুমান মন্দিরে। তারপর যথারীতি আমরা ফিরে গিয়েছিলাম আমাদের হোটেলে। তবে বলি, প্রত্যেকটা মন্দিরে কিন্তু পাণ্ডাদের উপদ্রব, সব কথাই কিন্তু কান দিলে চলবে। পুরীর যত নামকরা মিষ্টি, রসগোল্লা, সরভাজা, সরপুরিয়া সবই আমাদের এই হোটেলের কাছে দোকানটাই পাওয়া যাচ্ছিল। এক কথায় ঐতিহ্যমণ্ডিত মিষ্টি খেতে হলে এই দোকানটায় আসতেই হবে আপনাদের। ডে 2তে আমাদের তালিকায় ছিল চিল্কা, আর তার সাথে ছিল আমাদের অলরনাথ মন্দির। আমরা আমাদের হোটেলের কাছেই শ্যামাকালী ট্যুর অপারেটরের সাথে যোগাযোগ করে গিয়েছিলাম। আমাদের গাড়ি ভাড়া পড়েছিল কিন্তু 4000 টাকা, যেহেতু পিক সিজন দামটাও কিন্তু অনেকটা হাই ছিল। নর্মালি সিজনে এত কিন্তু টাকাটা থাকে না, তো অবশ্যই দরদাম করে ভেবে চিনতে তবেই কিন্তু গাড়ি ঠিক করবেন। তো এবার আসবো চিল্কার আসল কাহিনী নিয়ে। সবার আগে বলে রাখি, আপনাকে বলবে চিল্কায় ডলফিন দেখা যায়, যেটা অতটা সত্যি নয়। এবং ওনারা আপনাকে যেখানে নিয়ে যাবে বলবে 4 থেকে 5 হাজার টাকা বোট ভাড়া, সেটা অবশ্যই ঠিক, এটা প্রাইভেট তাই এত টাকাই লাগে, 9,000 টাকাও লাগতে পারে। কিন্তু আমরা ওখান থেকে একজন সোর্সের থেকে জানতে পেরে আমরা শতপদায় গেলাম, এটা গভর্নমেন্টের পুরো জায়গা। তো আমাদের 2400 টাকা লেগেছিল মাত্র বোট ভাড়া। 3 ঘন্টার জন্য আমরা বোট হায়ার করেছিলাম। তো এখানে আমাদের ডলফিন দেখানোর কথা ছিল, কিন্তু সত্যি কথা বলতে আমরা কোনো ডলফিন দেখতে পারিনি। এবং ওনারা বললেন যে নাকি সকাল আর বিকেলেই দেখা যায়, কি জানি, আমরা হয়তো দুপুরে গেছি বলে দেখতে পাইনি। তো যারা চিল্কায় যেতে চান যেতেই পারেন, যদি আপনারা ডলফিন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমরা কিন্তু পাখিদের জন্য প্রচুর খাবার কিনেছিলাম, তাদের দিয়েছিলাম। তারপরে আমরা নিজেদের খাবারও কিন্তু বোটেই খেয়েছিলাম। 3 ঘন্টা জার্নির মধ্যে কিন্তু আমাদের ছিল ওখানকার কতগুলো বিচ, পাখিরালয় এবং সাথে ছিল কিন্তু একটা কালী মন্দির। কালী মন্দিরটা অপূর্ব সুন্দর ছিল। তো ভালোই কেটেছে আমাদের 3 ঘন্টা। তবে সত্যি কথা বলতে 3 ঘন্টা লাগেনি, আমাদের 2 ঘন্টার মধ্যেই দেখা হয়ে গেছিলো। তো দেখা হওয়ার পর আমরা বোট ফিরিয়ে পাড়ে চলে এসেছিলাম। এসে বেরিয়ে আমরা ওখান থেকে আমাদের হোটেলের উদ্দেশ্যে চলে এসেছিলাম। কারণ চিল্কা আর অলরনাথ ওটা কেবলমাত্র একদিনেই সম্ভব, আশেপাশে আর কোনো লোকাল সাইট সিন নেই। তো এই পাখি দেখতে দেখতে কিন্তু খুব ভালোই কেটেছে আমাদের সময়টা। ডলফিন না দেখলে কি হবে। এই যে মন্দিরটার কথা বলছিলাম, এই বোট থেকে নামার পর নদীর পাড়ে বালির বস্তা ফেলা, সেটার ওপর পা দিয়ে দিয়ে এখানে আসতে হবে। এই যে মন্দিরের পুরোহিত, ওখানে একটু পুজো দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। এই দেখুন আমাদের সকল মেম্বাররা। এরপর আমরা সেদিন সন্ধেবেলাটা পুরোটাই বিচে ছিলাম, খুব ভালো উপভোগ করলাম। এবং বলে রাখি, আমাদের পরের দিনে কিন্তু ছিল ভুবনেশ্বর সাইডের পুরো সাইট সিনগুলো করার। তার জন্য আমরা সেম শ্যামাকালী ট্যুর অপারেটরের সাথে যোগাযোগ করি। প্রাইভেট গাড়ি নিলে পড়ছিল আমাদের 5,000 টাকা, বাট আমরা সেটা করিনি। আমরা ওনাদেরই বাস ছিল, সেখানে আমাদের 350 টাকা পার হেড পড়েছিল। এই এসি বাস, নন এসি বাস দুটোই ছিল, আমরা এসি বাসটা অ্যাভেল করেছিলাম। এবং এই যে ওরা আমাদের বলে দিয়েছিল বাসের এই জায়গাটা, এখান থেকে সমস্ত বাস ছাড়ছিল, ভুবনেশ্বর থেকে শুরু করে আরও যা সাইট সিন রয়েছে, নানা ধরনের বাস ছিল, নানা ধরনের ট্যুর অপারেটর ছিল। তো আমাদের গাইড এবং বাস দুটোই খুব ভালো ছিল, কোনো সমস্যা হয়নি। এটা কিন্তু সকাল 7:30টায় ছেড়ে দিয়েছিল। তো প্রথমেই এটা দেখালো আমাদের পুষ্পপত্র নদী, যেটা বাস থেকে আমাদের দেখতে হয়েছিল। তারপরে আমাদের গন্তব্য ছিল চন্দ্রভাগা বিচ। তবে বাসে গেলে কিন্তু একটা সমস্যা আছে, নিজেদের মতো কিন্তু সময় কাটাতে পারবেন না। ওনারা নির্দিষ্ট একটা টাইম বেঁধে দেবে, সেই টাইমের মধ্যেই কিন্তু আপনাদের সমস্ত কিছু করতে হবে। ফলে রিল্যাক্সেশন কম, দৌড়াদৌড়িটা অনেকটা বেশি, কিন্তু টাকা সেভ করতে গেলে অবশ্যই এটা কিন্তু একটা বেস্ট অপশন। তো চন্দ্রভাগা বিচটা আমাদের খুব ভালোই লাগলো, খুব বেশি সময় কাটাতে পারিনি কিন্তু খুব ভালো লেগেছে। চন্দ্রভাগা বিচের পর ওনারা কিন্তু বলে দেবেন, ওনারা কোনারকে বাস দাঁড় করাবেন এবং সেখানেই লাঞ্চ করতে, কারণ ওখানে আর কোনো জায়গায় ওনারা লাঞ্চ করতে দাঁড়াবেন না। তো আমরা কোনারক মন্দিরের ওখানেই লাঞ্চ করেছিলাম। তবে বলে রাখি, আমরা যেহেতু বাড়িতে থেকেই আমাদের লাঞ্চ নিয়ে গেছিলাম, ফলে আমরা ওনাদের নির্ধারিত হোটেলে খাইনি, আমরা আমাদের লাঞ্চ নিজেরা ওখানে বসেই খেয়েছি।
কোণারক মন্দিরটা দেখলেন, তারপরে পাশে থাকবে নবগ্রহ মন্দির। চাইলে আপনারা পুজো দিতে পারবেন, কিন্তু ট্যুর অপারেটরের সাথে গেলে সেটা কিন্তু সম্ভব নয়। তো এই নবগ্রহ মন্দির দেখার পর আমাদের পরের গন্তব্য ছিল লিঙ্গরাজ মন্দির। লিঙ্গরাজ মন্দিরে আমরা বাস থেকে নামিনি। তারপর ওখান থেকে চলে গেছিলাম আমরা খণ্ডগিরি। আমরা যারা আপনারা গেছেন তারা জানবেন খণ্ডগিরিতে গেলেই কিন্তু উদয়গিরি দেখা যায়। তো আমরা কেবলমাত্র খণ্ডগিরিতেই উঠতে পেরেছিলাম। ওই যে দেখছেন উদয়গিরি, ওই যে বললাম ট্যুর অপারেটরের সাথে গেলে কিন্তু টাইম কম। তারপর দিনের শেষে পৌঁছে গেলাম নন্দনকাননে। সেটাও কিন্তু বাধা ধরার সময় ছিল, সেটা বলা হয়েছিল 1 ঘন্টার মধ্যে ঘুরতে। তো আমরা কোনো ব্যাটারি চালিত গাড়ি নিইনি, প্রচুর লাইন ছিল, প্রচুর ট্যুরিস্ট ছিল, আমরা পুরোটাই পায়ে হেঁটে ঘুরেছি। মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমাদের পুরো ঘোরাটাই কিন্তু ভালো হলো। এবং বাঘ দেখা কিন্তু নো ডাউট সার্থক হয়েছে। প্রচুর বাঘ দেখেছি এবং শীতকাল, তারা বেশিরভাগ সময় বাইরে ছিল, ফলে আমাদের ঘুরে খুবই ভালো লাগলো। এখানে বাঘ ছাড়াও বিভিন্ন পাখি, তারপরে জলজ প্রাণী থেকে শুরু করে সব ছিল। এক কথায় খুব 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 মজা হচ্ছে আমাদের। তবে এখানেও বলার বিষয় রয়েছে, যদি নিজেরা যান তাহলে অবশ্যই আগে কিন্তু গাড়ি বুক করে যাবেন। তাহলে বয়স্ক মানুষরা থাকলে এতক্ষণ হেঁটে তাদের পক্ষে পুরোটা ঘোরা সম্ভব নয়। তবে হ্যাঁ, একটা কিন্তু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, কারণ আপনি গাড়িতে ঘুরলেও আপনাকে কিন্তু নেমে নেমেই এইসব দৃশ্যগুলো দেখতে হবে। ফলে পায়ে হেঁটে ঘুরলে আমার মনে হয় অনেকটা বেশি সময় বা কষ্টসাধ্য হলেও এই বারবার ওঠা নামার যে ব্যাপার সেটা কিন্তু থাকছে না। ফলে আমাদের পায়ে হেঁটে দেখতে ভালো লেগেছে। তবে হ্যাঁ, আমার মা কাকিমার প্রচুর পায়ে ব্যথা করছিল, কারণ সবাই যথেষ্ট হেলদি, ফলে পায়ে একটা চাপ পড়ছিল। তবে অনেকেই কিন্তু ওখানে গাড়ি হায়ার করছিল। তবে গাড়ির জন্য কিন্তু ছিল অসম্ভব একটা লাইন, যে লাইনে আপনি দাঁড়ালে আপনি ট্যুর অপারেটরের টাইমে কখনোই আসতে পারবেন না। এবং ট্যুর অপারেটর আপনাকে এটা প্রথমেই বলে দেবে যে যদি আপনি নির্ধারিত বলার টাইমের মধ্যে না আসেন, ওনারা কিন্তু আপনাকে রেখেই বাসটা কিন্তু ছেড়ে দেবে। ডে 4 আমরা রেখেছিলাম কেবলমাত্র সমুদ্র স্নানের জন্য। ওটা একদম রিল্যাক্সেই আমরা কাটাবো ঠিক করেছিলাম, কারণ আগের দিন বাস জার্নি করে এত দৌড়াদৌড়ি করে মা কাকিমারা ক্লান্ত হয়ে পড়েছিল। তো দেখতেই পাচ্ছেন চলে এসেছি দুপুরবেলা সমুদ্র সৈকতে। প্রচুর ভিড়, এই সময় ভিড় হওয়াটাই স্বাভাবিক। তো মারা স্নান করেছিল, সাথে আমিও কিছুক্ষণ বাদে গেছিলাম, দেবাশিস তো ছিলই। খুব মজা হয়েছে আমাদের চান টান করে। তো তারপর স্নান টান করে আমরা গেলাম আমাদের হোটেলে ফিরে। সেখানে আমাদের দুপুরের সমস্ত খাওয়া দাওয়া করলাম, কারণ রান্না টান্না আগে থাকতেই করা ছিল। তারপরে ঘুম দিয়ে আবার সন্ধেবেলা সমুদ্রের পাড়ে চলে এসেছি। তো এই সময় গেলে মোটেই কিন্তু সমুদ্র সৈকত ফাঁকা পাবেন না। এই চলছে দেখুন আমাদের সন্ধ্যের টিফিন। এখানে কাকিমা এগরোল বানিয়েছিল, তো সবাই মিলে বসে পড়েছে এগরোল খাওয়ার জন্য। এইগুলো নিয়েই আমরা চলে গেছিলাম সমুদ্র সৈকতে। ফলে ওখানে গিয়ে আলাদা করে আর কিছু কিনতে হয়নি। হ্যাঁ, ওখানে গিয়ে প্লাস্টিক কিনতে হয়েছিল বসার জন্য। এবার অনেক কিছু চমক ছিল, মেলা বসেছিল, মেলায় 360 ডিগ্রি রোটেট কিন্তু ক্যামেরাটাও ছিল। সাথে ছিল মাছের প্রচুর গন্ধ। আমি যেহেতু মাছ ভাজা খাই না, যারা খান তাদের ভালো লাগবে, কিন্তু আমার এই গন্ধটা মোটেই ভালো লাগেনি। চলে এলো আমাদের পঞ্চম দিন। এদিনটা আমরা রেখেছিলাম কাকটপুরের মঙ্গলামা দর্শন, সাথে আমাদের ছিল রঘুরাজপুর। এই দুটো জায়গায় আমাদের মেন দেখার ছিল, তার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম যথারীতি সকাল সকাল। তো আমরা চলে গেছিলাম শ্যামাকালী ট্যুর অপারেটরের সাথেই। আমাদের গাড়ি পড়েছিল কিন্তু 4,500 টাকা, নর্মালি কিন্তু এত টাকা থাকে না। তো এই মন্দিরের খবর অনেকেই জানেন না, যারা আসবেন তারা অবশ্যই একবার চেষ্টা করবেন এই মন্দিরে আসতে। ইনি কিন্তু জগন্নাথ দেবের মা। আমরা এখন আসি হচ্ছে কাকরপুরের মঙ্গলামা, সেই অনেকেই হয়তো চেনে। তা আগেরবারও অনেকবার এসছি, আগে একবার এসছি, তা আজকে আসলাম যেহেতু এখানে এসছি, অনেকে মিলেই এসেছি। আর খুব ভালো মন্দির, যদি কেউ আসতে চান অবশ্যই যে কোনো গাড়িকে বলবেন যে এখানে আসবেন, অবশ্যই আসতে পারবেন। তো ওখানে চলুন, আরও অনেক জায়গায় যাব, আসুন। এরপর মন্দির থেকে ভোগ খেয়ে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম রঘুরাজপুর দেখতে। একটা কথা বলে রাখি, রঘুরাজপুরে কিন্তু হাতের কাজের জন্য সবাই জানেন বিখ্যাত। এটা কিন্তু হেরিটেজ ওড়িশার। কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু প্রথমে আমরা গেলাম এই শিল্প বাজারে। এখানে গিয়ে ওনারা বিভিন্ন স্টল দিয়েছিলেন, এখানে ওনাদের হাতের কাজ দেখলাম। সত্যিই খুব সুন্দর হাতের কাজ, পটচিত্র, সমস্ত কিছু খুব ভালো। তারপর এনারা কিন্তু সব দাঁড়িয়ে থাকেন। এনারা আপনাকে বলবেন আসুন আমার ঘরে। ওনারা ওনাদের পূর্ব আহ, মানে দাদু
তার দাদু মানে এরকম সমস্ত পূর্বপুরুষের আঁকার ছবির সমস্ত গল্প আপনাদেরকে শোনাবেন। এক কথায় ভালো অভিজ্ঞতা। তারপরে ওনারা আপনাদেরকে এরকম বলবেন যে দেখুন যদি ভালো লাগে কিছু নিতেও পারেন, নাও নিতে পারেন। এরকম কোনো ম্যান্ডেটারি নেই যে আপনাকে গল্প শুনলেই নিতে হবে। তবে হ্যাঁ, ওনাদের ব্যবহারটা খুব ভালো, সাথে হাতের আঁকাও কিন্তু অসম্ভব সুন্দর। আমাদের এখান থেকে এই ভদ্রলোক ওনার বাড়ি নিয়ে গিয়েছিলেন। তো উনি সমস্ত কিছু এক্সপ্লেন করলেন, এটা হচ্ছে ওনার বাড়ি। এখানে অনেক কিছু হাতে আঁকা ওনার জিনিস ছিল। তারপরে এই যে ওনার দাদুর আঁকা জিনিসটা উনি আমাদেরকে বোঝাচ্ছিলেন কত সালে আঁকা, এর বর্ণনা, এর মাহাত্ম্য কী। শুনে সত্যিই ভালো লাগছিল এবং ওনাদের হাতের কাজ কিন্তু নিপুণ, মানে বংশ পরম্পরায় যেটা চলে আসছে সেটা কিন্তু ওনারা খুব ভালো করেই ধরে রেখেছেন। এক কথায় হেরিটেজের পরিচয় কিন্তু এমনি এমনি পাননি। ফলে কিছুটা সময় কিন্তু আপনারা এখানে অবশ্যই কাটাতে পারেন, আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। এখানে ছড়িয়ে ছিটিয়ে আপনারা নানা ধরনের হাতের কাজ দেখতে পারবেন, মানে এক কথায় একটা খুব সুন্দর ভালো অভিজ্ঞতা হবে আপনাদের। চাইলে একবার অবশ্যই কিন্তু ঘুরে দেখতে পারেন রঘুরাজপুর। এই ভদ্রলোক, এনাকে আমি দেখাচ্ছি এর কারণ, ইনি বললেন ইনি নাকি এবার দুর্গাপুজোর কোনো একটা প্যান্ডেলের থিমে এনার হাতের কাজ ছিল। শুনে তো আমাদের বেশ বেশ ভালো লেগেছে। তো এইসব হয়ে যাওয়ার পর আমাদের নেক্সট যেটা ট্রিপে ছিল সেটা হচ্ছে সাক্ষী গোপাল। তো সাক্ষী গোপালও আমাদের গাড়ি নিয়ে গেছিলো। এই যে এই বাছুরটাকে আমাদের খুব ভালো লেগেছে। হ্যাঁ, তবে এই মন্দিরে গিয়ে কিন্তু আমরা পান্ডার খপ্পরে পড়েছিলাম, মানে এক কথায় আমাদের 1,500 টাকা খরচ হয়ে গেছিলো। এতগুলো মন্দির বাঁচলে এই মন্দিরে বাঁচতে পারিনি, মানে লাইন দিয়ে ঢুকতে গিয়েও হঠাৎ করে এমন একটা জায়গায় গিয়ে পড়েছিলাম, সেখানে ওনারা তুলসীর মালা গলায় দিয়ে দিলেন, ব্যাস। সবথেকে ভালো ব্যাপার, আমাদের ফ্ল্যাট থেকে কিন্তু পুরীর মন্দিরের চূড়াটা খুব ভালো দেখা যায় এবং এখানে কিন্তু ধ্বজা ওড়ানোটাও দেখা যায়। তো বিকেলবেলা ধ্বজা ওড়ানো আমরা দেখলাম, তারপরে চলে গেছিলাম গজা কিনতে। বিখ্যাত গাঙ্গুরামের গজা, দেখুন কি লাইন, দেবাশিস তো লাইনে দাঁড়িয়ে পড়েছে। সাথে একটু মার্কেটটা ঘুরলাম, কিন্তু বেশি রাত করিনি, কারণ পরের দিন অর্থাৎ 30 তারিখ সকালবেলা আমাদের লাস্ট ডে, আমরা চলে গেছিলাম ভোর 4টের সময় মন্দিরে পুজো দিতে। আমাদের পান্ডা বলাই ছিল, উনি খুব ভালো, আমরা ডেসক্রিপশানে ওনার নাম্বার দিয়ে দেবো। তো সকালে অটো বুক করলাম, করে চলে গেলাম মন্দিরে। সকালে মন্দিরটা একটা অন্য রকম লাগছিল, ঠান্ডা, সাথে অনেক লোক। হ্যাঁ, তবে ভিড়টা কম ছিল, যত বেলা বেড়েছে ভিড়টা কিন্তু বেড়েছে। আমাদের পুজো, জগন্নাথ দেব দর্শন খুব খুব ভালো হয়েছে। আমরা এখন চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দিরে। এখন মোটামুটি এত ভোরবেলা, এখন প্রায় 5টা বাজে। এখনই যা লাইন পড়ে গেছে যে ভাবার বাইরে। আমাদের যাকে দিয়ে পুজো দেওয়াবো তিনি আসছেন, তাই জন্য এখন আমরা ওয়েট করছি। আর বাইরে যদি খুলে এখন ঢুকবো। আর এখন মোটামুটি দেখি এখন মানে আজকে সারাটা দিন কেমন কী কাটে না কাটে, আর পুজোটা কেমন হয় না হয়। আর আজকে আমাদের হিসাব মতো লাস্ট দিন, আজকে আমাদের বিকেলেই ট্রেন আছে। চলুন সারাটা দিন কেমন কাটবে না কাটবে সেটাও দেখাবো। জয় জগন্নাথ। এই দেখুন লাইন শুরু হয়ে গেছে এবং ফোনটা বাইরেই জমা রাখতে হয়েছে, জানেন মন্দিরে মোবাইল অ্যালাউ নয়। এবং আলো ফোটার সাথে সাথে কিন্তু ভিড়ও বাড়তে শুরু করেছে। এবং ওই দিনই আমাদের রাতে ট্রেন ছিল। এই যে গঙ্গানারায়ণ দাদা চলে এসছে আমাদের বিকেলে পুজোর প্রসাদটা দিতে, ইনি আমাদের পান্ডা। তারপর আমাদের ট্রেন ছিল 7টা, শিয়ালদা দুরন্ত, পুরী শিয়ালদা দুরন্ত। তো আমরা আগে আগে বেরিয়ে গেছিলাম, কারণ রাস্তায় প্রচুর জ্যাম হচ্ছিল এবং রাস্তায় ঘটতেছিল বিপত্তি। মায়ের ব্যাগ ট্রেনে আমাদের অটো থেকে পড়ে গিয়ে পুরো ছিঁড়ে গেছিলো। তো আমাদের স্লিপার ক্লাসে টিকিট ছিল। এই যে মা, দেবাশিস, কাকিমারা সবাই বসে পড়েছে উঠে, আমিও একটু পরে বসলাম। তো অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আপনাদের ব্লগটা। একটু অন্য রকম কিছু উপস্থাপন করার চেষ্টা করলাম, অনেক কিছু ডিটেলস দিলাম এবং আমি আমার ডেসক্রিপশন বক্সে পুরো আইটিনারিটাই আপনাদের সাথে শেয়ার করব এবং সমস্ত ডিটেলস।